চিঠিটা আজকে আপনি ইসলামপুরে এবং নগরমন্ডল কার্যালয়ে বসে আজকে আপনি যে প্রেস মিট ডেকেছেন, একটা চিঠিও দেখাচ্ছেন আমাদেরকে, কী কী বিষয় রয়েছে যদি একটু বলেন। এই প্রেস মিট মানে এই যে চিঠিটা আছে, এটা আপনাদের যারা ইসলামপুর পাশি তাদের জন্য এই খবরটা। সেটা হচ্ছে, আমি ইসলামপুর পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান, ওনাকে আমি একটা চিঠি করেছি, আজকে একটা প্রপোজাল দিয়েছি ইসলামপুরে একটা সুইমিং পুলের জন্য, এবং সেই সুইমিং পুলটার প্রপোজাল বাবদ আমি অ্যাপ্রক্স 1 কোটি টাকা আমার সংসদ তহবিল থেকে দিতে ইচ্ছুক। এবার পৌরসভা যদি আমার এই প্রস্তাব গ্রহণ করে আমাকে জানায়, তাহলে আমি সেই ক্ষেত্রে আমার যে থ্রু প্রপার চ্যানেল যেভাবে পাঠাতে হবে আমি প্রপোজালটা পাঠিয়ে দেবো। এবং ইসলামপুর পৌরসভায় আমি এখনও অবধি জানি কোনো সুইমিং পুল নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সুবিধার জন্য, মানুষের প্রয়োজনে গুরুত্ব দিয়ে আমি সেই প্রপোজালটা পাঠিয়েছি। সেই চিঠি আমি ইমেল মারফতও করেছি, প্লাস আজকে অফিসিয়ালেও আমি রিসিভ করিয়ে নিয়ে এসেছি। সেই চিঠি রয়েছে। আপনি কি গিয়েছিলেন মিউনিসিপ্যালিটি? না, আমি যাইনি। আমাদের মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ছিলেন যিনি, আমাদের বিজেপি দলের কাউন্সিলর নিবেদিতা শাহ মহাশয়, উনি গিয়েছেন। আচ্ছা, বলতে পার্টিকুলারলি কোনো জায়গা কি মেনশন করে দেওয়া হয়েছে নাকি? না, জায়গা মেনশন না। এবার আমার তো জায়গা পাওয়া সম্ভব, মিউনিসিপ্যালিটির প্রচুর ল্যান্ড রয়েছে, আর যে কোনো জায়গায় করতে পারে মানুষের সুবিধার্থে। কারণ যেভাবে যুব সমাজ থেকে শুরু করে শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, একটা শরীরচর্চার দিকেও মানুষের ধ্যান আসবে। এবং গ্রামেগঞ্জে যেরকম সুবিধা রয়েছে, অনেক পুকুর রয়েছে, শহরেরই আমাদের সেটা খুব প্রবলেম। এবং আমিও মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থাকাকালীন আমি দেখেছি যে প্রতিটা শহরেই কম বেশি সুইমিং পুলের একটা করে ডিমান্ড রয়েছে। তার সাথে আমি আরও দুটো কথা বলবো, সেটা হচ্ছে, আমরা সবাই আলুয়াবাড়ি স্টেশনে ট্রেন চাই। বাড়ি করতে গেলে সবাই আমরা ছাদ ঢালাইয়ের প্রতি বিশেষ নজর দিই, কিন্তু ভিতটা নজর না দিলে খুব মুশকিল, ছাদ ঢালাই ভালো করে কোনো লাভ নেই। ট্রেন যে চলবে, নতুন ট্রেন এখান থেকে আমি ধরেই নিচ্ছি খুব দরকার একটা কলকাতার ট্রেন। সেই ট্রেন চালু করতে গেলে তার কিছু বেসিক মিনিমাম সার্ভিস দরকার। আমার মনে হয় না এর আগে এই সার্ভিসের ব্যাপারে কেউ কিছু তুলেছে। আমি এবার সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা বলে, ওনাদের যে OBHS একটা সিস্টেম রয়েছে, সেখানে ক্লিননেস থেকে শুরু করে ট্রেন ধরুন একটা আসবে, সেই ট্রেনটা পরিষ্কার করার ব্যাপার আছে, মিনিমাম বেসিক কিছু মেনটেন্যান্সের ব্যাপার রয়েছে। তারপর ট্রেন ধরুন কলকাতা থেকে এখানে আসলো, ট্রেনের সমস্ত পুরো কম্পার্টমেন্টগুলো জলেরও একটা ব্যাপার রয়েছে। তো সেই সিস্টেম এখনও নেই। আমি বলেছি, অনুরোধ করেছি যে আমার হেডকোয়ার্টার রায়গঞ্জ, সেটা যেমন অমৃত ভারতের আওতায় আনা যায়, ঠিক তেমনি আমার আলুয়াবাড়ি স্টেশনকে, আমার যেহেতু সাব ডিভিশন, এটা আমার হেডকোয়ার্টার, এইখানেও এই বেসিক সার্ভিসগুলো আগে চালু করে এখান থেকে যাতে মানুষ ডাইরেক্ট কলকাতায় যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এবং আমি আমার সামনেই আমাদের যিনি EDPG রয়েছেন বিকাশজন, তিনি DRMকে ফোন করে এই কাজগুলো তৎক্ষণাৎ করার জন্য তিনি একদম পুরো অর্ডার দিয়ে দিয়েছেন। এবং তার সাথে আমি আরেকটা ডিমান্ড দিয়েছি, যেহেতু এই সাব ডিভিশনে বিশেষ করে আলুয়াবাড়ি থেকে কলকাতায় আমি কোনো ট্রেন নেই, সেই ট্রেনেরও আমি একটা ডিমান্ড দিয়েছি। আশা করি আমার যে প্রথম যে কাজটা, যেটা রেলের ভাষায় ট্রিপ রিভার্সাল ফেসিলিটি আর OBHS, এই দুই ফেসিলিটিটা চালু হয়ে গেলে এখান থেকে ট্রেন চলা খুব তাড়াতাড়ি সম্ভব। নইলে খুব কষ্ট আসে, কারণ ট্রেন এটা কোথায় থাকবে, NGP দিয়ে যাবে আসবে সেটা ব্যাপার না। আর যদি এদিক দিয়ে একটা ট্রেন হয়, সেই ট্রেনের ক্ষেত্রে আমাদের শুধু আলুয়াবাড়ি স্টেশন না, এখান থেকে আমাদের কানকি রয়েছে, কানকি বড় হচ্ছে, ডালখোলা হয়ে সবাই ট্রেনটা চলে যাবে। এবং সবচেয়ে একটা বড় কথা, আমাদের যেটা লক্ষ্য আছে, কালিগঞ্জ বুনিয়াদপুর যদি রেল লাইনটা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমরা আশা রাখবো, বিশেষ করে আমার আশা থাকবে যে আমার রায়গঞ্জ লোকসভার লোক রায়গঞ্জ লোকসভা দিয়ে পুরোটা কভার করে, একদম ইসলামপুর থেকে শুরু করে আমাদের চাকুলে কানকি হয়ে, ডালখোলা হয়ে, রায়গঞ্জ হয়ে, কালিয়াগঞ্জ হয়ে আমরা বুনিয়াদপুর হয়ে চলে যেতে পারবো কলকাতা। এই জন্য সেটাও দরকার। এবং নর্থ ইস্টের সাথে এবং দক্ষিণ ভারতের সাথে আমাদের পুরো রেল যোগাযোগটা পুরোপুরি হয়ে যাবে, এবং প্রচুর ট্রেন আমরা এই দিক দিয়ে পেয়ে যাবো। হয়তো অনেক বড় বড় ট্রেনের স্টপেজ নেই, সেই ক্ষেত্রে এই সার্ভিসগুলো চালু হলে সেটাও হবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা বিভিন্ন প্রজেক্টের জন্য আমরা চেষ্টা করছি, এবং আমি বিশেষ করে সংবাদ মাধ্যমের অনেকজন প্রতিনিধি রয়েছেন যারা আমাকে খুব সহযোগিতা করছেন। আমরা চাইছি যে বড় যদি কিছু ল্যান্ড ট্যান্ড পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা আরও কিছু প্রজেক্ট করব। এবং আমার সব জায়গায় একই কথা
যে জনগণ আমাকে জিতিয়েছে, আমি যেরকম জনপ্রতিনিধি, যে কোনো রাজনৈতিক দলের লোক হোক, কেউ কাউন্সিলর হতে পারে, কেউ এমএলএ হতে পারে, কেউ এমপি হতে পারে, কেউ জেলা পরিষদ হতে পারে, কেউ পঞ্চায়েত সমিতি হতে পারে, কেউ প্রধান হতে পারে, যে আসুন আমরা সবাই মিলে, মানুষ যখন জনপ্রতিনিধি করেছে আমরা উন্নয়নের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ভোটের সময় ভোটের রাজনীতি করলাম, কিন্তু মানুষ তো যাকেই জিতিয়েছে, সে যে রাজনৈতিক দলের লোকই হোক, কিছু তো আশা নিয়ে জিতিয়েছে। তাই আমি বলবো যে এর মধ্যে কেউ রাজনীতি খুঁজবেন না। আজকে আলুয়াবাড়ি থেকে যদি ট্রেন চলে তো সেই ট্রেনে কিন্তু বিজেপি চলবে না, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সাধারণ মানুষ থেকে শুরু করে আপাময় সাধারণ মানুষ চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবারই সমস্ত রাজনৈতিক দল এবং নেতাদের কাছে অনুরোধ, আসুন, আমার যদি কোথাও প্রয়োজন হয় আমি 100% চেষ্টা করব রাজনীতির ঊর্ধ্বে উঠতে। এবং এইভাবে করলে আমাদের যে একটা তকমা রয়েছে পিছিয়ে পড়া জেলা, সেই জেলাটার তকমাটা কিছুটা হলেও বুঝবে। পুল একটা যখন হবে তার রক্ষণাবেক্ষণ সব কিছু পৌরসভাই করবে, এবং সুইমিং পুল একটা পৌরসভা এরিয়ায় দরকার। আমি ওনাদের প্রপোজাল পাঠালাম, ওনারা যদি অ্যাকসেপ্ট করে আমার ফান্ড অ্যালটমেন্ট হয়ে যাবে, ওনারা সুইমিং পুল করে দেবে। আর জমিটা একটা বড় ফ্যাক্টর যে কোনো প্রজেক্ট করতে গেলে, কার্তিকদা আপনি বললেন। হ্যাঁ, বড় প্রজেক্টের ক্ষেত্রে দরকার, তবে একটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সুইমিং পুল করার অ্যাভেলেবেল ল্যান্ড মিউনিসিপ্যালিটির আছে, চেষ্টা করলে হবে। তাছাড়াও আশেপাশে প্রচুর জমি রয়েছে। আমি যখন চেয়ারম্যান ছিলাম কালিয়াগঞ্জে, তখন বিনোদন পার্ক ছিল না, তিস্তার একটা বিরাট জায়গা পড়েছিল, সেখান থেকে রাজ্য সরকারের কাছে যাওয়ার পরে সে তার দিয়েও দিয়েছে রাজ্য সরকার সাথে সাথে। কারণ আমি জানি যে কোনো সরকারি হোক, যদি যে সমস্ত ল্যান্ডগুলো ব্যবহার হয় না, পড়ে থাকে ডেভেলপমেন্টের জন্য, সেগুলো দিয়ে দেয়। তো সেখানে বড় বিনোদন পার্ক হয়েছে। এরকম আমি দেখেছি, আমার নলেজে রয়েছে যে আমাদের ইসলামপুর শহরে অনেক সরকারি জায়গা রয়েছে, বিশেষ করে রাজ্য সরকার, সেখান থেকে নিয়ে ডেভেলপ করাই যেতে পারে। কার্তিকদা যেটা বলবো যে আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন অমৃত ভারতের আওতায় এসছে, কাজের গতি খুব স্লো, এটা একদমই বলছি, কি বলবেন? ঠিকই বলছে। এর মধ্যে আমার ডিআরএমের সাথে মিটিং রয়েছে, আলুয়াবাড়ি, ডালখোলা, কালিয়াগঞ্জ, তিনটেই স্লো চলছে। আমাদের যেটা লক্ষ্য, খুব তাড়াতাড়ি এগুলো মানুষের জন্য, মানুষ যাতে সুবিধা পায় সেই কাজগুলো করার জন্য। এর মধ্যেই আমার ডিআরএমের সাথে মিটিং রয়েছে। আর আপনাদেরকে আর একটা বিষয় আমি বলি, যেটা আমাদের ইসলামপুরের শান্তিনগরবাসীর দীর্ঘদিনের চাহিদা, আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি যখন কাগজ পাইনি আমি এখনও বলছি না, সেই একটা বক্স কালভার্ট যেখানে মানুষের একটা যাতায়াতের জায়গা হবে, সেটা হবে, একদম শিওর থাকুন হবে। শুধু অফিসিয়াল পেপারস যখন টেন্ডার হয়ে যাবে, আমি যেরকম অন্যান্য ক্ষেত্রে বলতে পারছি, এটা হয়ে গেলে তারপরে আমি সেটা ফাইনাল বলবো, কিন্তু এটা হবে, এটা আমি জানি। না 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 না, ওটা রেলের জায়গার উপরে হবে, ওর সাথে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তবে চাওয়া হচ্ছে, ফ্লাইওভার চাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে এনওসি দরকার রয়েছে। সেটা যদি দেয়, আমি যেরকম রায়গঞ্জের ক্ষেত্রে চেয়েছি, ইসলামপুর, আমি বলতে রেলওয়ে বোর্ড চেয়েছে, এনএফআর চেয়েছে, আমাদের ইসলামপুরের ক্ষেত্রেও চাওয়া রয়েছে। যদি সেগুলো দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। আলীনগর রেলগেটও একটা রেলগেট রয়েছে যেখানে ফ্লাইওভারের দীর্ঘদিন ধরে, যে কোনো ফ্লাইওভারের ক্ষেত্রে বললাম এই সমস্যাটা রয়েছে, কারণ ফ্লাইওভারের ক্ষেত্রে যদি এনওসি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে রেল কাজ করতে পারবে না। একটা কথা বলছি, সুইমিং শিখতে যেত, ওই ইসলামপুরে সুইমিং পুলের কোনো পরিকাঠামো ছিল না বলে, তো সেই সংখ্যাটা ধীরে ধীরে অনেক কমে গিয়েছে। তার কারণ ইসলামপুরে কোনো পরিকাঠামো ছিল না সাঁতার শিকার মেয়েদের জন্য বা ছেলেদের জন্য। তো সেই ক্ষেত্রে আপনি উদ্যোগটা নিয়েছেন, আমরা বেসিক্যালি সংবাদ মাধ্যমের থেকে আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু তার পাশাপাশি আর একটা প্রশ্ন, আমাদের গোয়ালপুকুরের বিধায়ক তথা মন্ত্রী যিনি আছেন গোলাম রব্বানী, উনি বেশ কয়েকটা জায়গাতেই যে কোনো সময় যে কোনো প্রকাশ্য সমাবেশ হোক, যা কিছু হোক, বা সাংবাদিক সম্মেলন হোক, সেখানে বারবার একটাই প্রশ্ন খালি উনি আমাদেরকেও করেন। আজকে ওই জন্য সে কারণেই সেই প্রশ্নটা আপনাকে করতে বাধ্য হচ্ছে, যে উনি যেখানে যান সেখানে বলেন যে এর আগেও বিজেপির এমপি ছিল, এখনও বিজেপির এমপি আছে, তারা কি কাজ করেছে তোমরা কখনো তাদেরকে কেন জিজ্ঞেস করো? তো সেই প্রশ্নটাই আজকে আপনাকে করছি, আপনি যদি একটু মানে সংক্ষিপ্ত আকারে আপনি আপনার কালে কি কি কাজ করেছেন বলেন তাহলে ভালো। কদিন আগে গোয়ালপুকুরে বেশ কয়েকটা রাস্তার শিলান্যাস হয়ে গেল। সেখানে রাস্তার শিলান্যাসে লেখা থাকে WBSRDA লেখা থাকে, এবং সব নেতাদের ছবি দিয়ে করা হয়। ঠিক তার পাশেই দেখবেন একটা বোর্ড থাকে, সেই বোর্ডের মধ্যে লেখা থাকে PMJSY 2 বা PMJSY 3, এবং সেখানে লেখা থাকে PMJSY। তারাই যদি করে তাহলে সেটা কি করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হবে? এবং তার সাথে আমি আরও বলে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আমাদের জেলায় পায় সেই সংখ্যাটা বড় বড় রাস্তা আসছে PMJSY থেকে, তার মধ্যে সেখানে গোয়ালপুকুরেও রয়েছে, গোয়ালপুকুরেও 4টে রাস্তা রয়েছে।
আমাদের ইসলামপুর, হেমতাবাদ, কালিয়াগঞ্জ সব জায়গায় রয়েছে। সেই 21টা রাস্তাও খুব তাড়াতাড়ি স্যাংশন হয়ে আসতেছে। সেই রাস্তাগুলোর নাম হচ্ছে PMGSY। হয়তো আমাদের ক্ষমতা নেই, আমরা ফিতে কাটতে আমাদেরকে ডাকা হচ্ছে না। যখন আমার স্পেশাল ভিজিট হবে তখন আমাদেরকে বলা হচ্ছে আপনারা একটু থাকেন, আপনারা একটু পজিটিভ রিপোর্ট দিন। তা আমরা উন্নয়নের সাথে আছি। কে ফিতা কাটলো আমার সেটা বড় কথা না। মানুষের প্রয়োজন যে কাজগুলো দরকার, আমি তো বারে বারে বলছি, আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি যদি কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা দরকার হয় আমি 100% করব। বলছি তিনি কিন্তু প্রশ্ন করছেন, ডাঙ্গাপাড়া ব্রিজের মানে দীর্ঘদিন ধরে দাবি। দেখুন, যে কোনো সমস্যা যদি আমাকে বলে আমি আমার এন্ড থেকে 100% চেষ্টা করব। এবং আমি এটাও বলছি, এখন PMGSY যেটা 4 এসছে, সেখানে যদি কোনো রাস্তার ক্ষেত্রে নদী পড়ে যায়, ব্রিজ পড়ে যায়, সেই ব্রিজের ক্ষেত্রেও যদি ঠিকঠাক করে সুপারভিশন করা হয় তাহলে সেটা অবশ্যই সেটা করা হবে। এবার ধরুন, আমি প্রায় গোটা জেলার মধ্যে 70টা রাস্তার আমার কাছে প্রপোজাল এসছে। এবার তারা হয়তো আমার কাছে জানতে চাইবে কি না চাইবে আমার জানার দরকার নেই। আমি ঠিক কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে সেটা আমি যেমন দিয়ে আসবো, এবং জেলার যে PMGSY সেল আছে সেখানেও দেবো। এবার প্রায়োরিটি হিসাবে হবে, এবং দেখা গেল কোনো রাস্তা কোনো কারণে আটকে যাচ্ছে, সেই জন্য কোনো যদি রিল্যাক্সেশন দরকার হয় আমি তো আমার ক্ষেত্রে চেষ্টা করব। তারাও যদি আমাকে জানায় তাহলে আমি অবশ্যই গিয়ে সেটা চেষ্টা করব। কারণ আমি উন্নয়নে কোনো রাজনীতি করতে চাই না, মানুষের প্রয়োজনে রাস্তা, ব্রিজ থেকে শুরু করে সব কিছু দরকার। কার্তিকদা, দোলঞ্চা ব্রিজটা আমি এর আগে একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বা কোনো কোশ্চেন হয়েছিল একটা, কোনো সেখানে অনেক কিছু হয়ে গেল, আমি সেটা নিয়ে আলোচনা করছি না। দোলঞ্চা ব্রিজটা আমি পুরো স্টাডি করে নিই, সামনে আমার সেশন রয়েছে 21 থেকে শুরু করে। এবার দেখুন, ব্রিজ হয়তো দোলঞ্চার ব্রিজ হয়ে গেল, আমরা চেষ্টা করলাম, এবার অ্যাপ্রোচের ক্ষেত্রে তো আপনার সেই সমস্যায় চলে আসবে, তখন তো সেই জমি সমস্যা বা রাস্তার সমস্যা চলে আসবে। তবুও আমি বলছি, আমি যেহেতু আর একদিন দেখেছি দোলঞ্চা ব্রিজটা নিয়ে দুরকম কথা, একই মঞ্চে দুজন মন্ত্রী এরকম কিছু করেছে, তো আমি সেটা তাদের ব্যাপার চাইছি না। আমি সেটা স্টাডি করে নিই এবং আপনাদের কাছে আমিও ভালো করে শুনে নিই, আমি আমার থেকে চেষ্টা করবো। আবার এটাও শোনেন, আমার কাছে খুব ভালো খবর আছে, যেন তেন প্রকার ভিক্টরকে উনার পার্টিতে নিয়ে নিলে তাহলে উনার সিটটা কনফার্ম হয়ে যাবে। বাকি কে কী মারা পড়বে সেটা জানার দরকার নেই, এটাও রয়েছে, এবং সেটা বারে বারে চেষ্টা করা হচ্ছে। তাহলে তাকেও তো ভয় কেন, তাই না? আমি কি বললাম? আমি তো সেই জন্য উত্তরটা দিয়ে দিলাম যে তাহলে তাকে আবার সেখানে টানার চেষ্টা কেন হচ্ছে, কার্তিকদা, কিসের ভয়? যে বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করব, ব্যাপারটা হচ্ছে এটা করা একটু খুব টাফ। আর অ্যাকচুয়ালি আমাদের যেরকম ওভারব্রিজ হতে পারে কোনো সমস্যা নেই, আন্ডারপাস হতে পারে সমস্যা নেই, এই কাজটা কমপ্লিট একটু আলাদা টাইপের, এবং এই কাজটা আমি এতটাই লেগে আসি, এবং একটা ছোট্ট কাজ, তার এস্টিমেটটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 5.5 কোটি টাকা লাগবে। একটা ডবল লাইন রোড, কন্টিনিউ ট্রেন চলবে, ট্রেন বন্ধ করা